তোমরা কারা কারা বাইক পরিষ্কার করার জন্য হেল্পার রাখো জানি না, আমার কাছে কিন্তু বাইক পরিষ্কারের হেল্পার আছে। স্বপ্নের বাইকের একবার অবস্থাটা দেখো, চারিদিকে কাদায় পুরো ভর্তি। এসব দেখে আমার হেল্পার আর সহ্য না করতে পেরে নিজেই চলে এলো আমাকে নিয়ে বাইক পরিষ্কার করতে। দুদিন আগেই বৃষ্টি হয়েছিল আর তখন বাইকটা নিয়ে একটু বেরিয়েছিলাম, তার কারণেই পুরো বাইকটাতে কাদা লেগে গেছে। ভাই জামা প্যান্টে কাদা লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু স্বপ্নের বাইকে কাদা লাগা চলবে না। আমার হেল্পার খুব সুন্দর বাইক পরিষ্কার করতে পারে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, আমার হেল্পার ফাইনালি আমার বাইক পুরো ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি যাব তোমাদের দিদিকে আনতে, মানে ওর বাবার বাড়ি। বাইরে কিন্তু এখন প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার রয়েছে আর এর ভেতরেই আমাকে যেতে হবে ওখানে। যাই হোক, ফাইনালি বেরিয়ে পড়লাম, কিন্তু আকাশের অবস্থাটা দেখো, কপালটা সত্যি ভালো। হালকা বেরিয়েছি তখনই দেখি আকাশে মেঘ করেছে। যাই হোক বন্ধুরা, এরপরে আমরা চলে এলাম দুর্গাপুর ব্যারেজে, আর এটা হলো আমাদের দুর্গাপুর দামোদর ব্যারেজ। দুদিন আগেই যেহেতু বৃষ্টি হয়েছে, তার মানে হালকা জল টল ছাড়তে পারে। চলো যদি গেট ছাড়ে তাহলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, একটু সামনে আসতেই দেখি ব্যারেজে কিন্তু জল ছেড়েছে। ওই দেখো কত জল বেরোচ্ছে গেট থেকে। বিকেল বেলা যদি হতো তাহলে কিন্তু এটা দেখার জন্য অনেক লোক জড়ো হতো। আর এই দেখো আমাদের পুরো ব্যারেজের পাড়টা, এই গেট থেকে জল এত প্রেসারে বেরোচ্ছে, দেখো সেই নীল জল পুরো সাদা হয়ে গেছে। একবার শুধু এই জলের স্পিডটা দেখে নিজে আইডিয়া করো যে কত পরিমাণে জল এখান থেকে বেরোচ্ছে। ওই দেখো এর ভেতরেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। কোথাও বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু বন্ধুরা এই গেট থেকে প্রচুর জল ছাড়তে দেখা যায়। যাই হোক, কত যে সাগর নদী পেরিয়ে আজ আমি ঢুকে গেলাম তোমাদের দিদিদের গ্রাম। এই গ্রামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ দু সাইডেই মাঠ ঘাটে ভর্তি। এই দেখো এখানে একটা কাজু বাদাম গাছ রয়েছে। ওই দেখো এই বাদাম গাছের 2-4টে বাদামও হয়েছে। মাঝখান থেকে চলে গেছে রাস্তা আর দু সাইডে রয়েছে শুধু মাঠ। ফাইনালি প্রবেশ করিলাম দিদিদের পাড়াতে। এটাই হলো ওর পাড়া আর এই হলো ওর বাড়ি। এখান থেকে তোমাদের দিদিকে নিয়ে আবার চলে যাব আমরা ওর দাদু বাড়ি। যাওয়ার সাথে সাথে বসতেই দেখি হাতে চলে এলো সোনপাপড়ি। খাবো না বলেও দুটো খেয়ে বেরিয়ে পড়লাম ওর দাদু বাড়ির দিকে। ফুলটা কোথায় রাখবে খুঁজে পাচ্ছিল না, তাই কানেই গুজে রেখে দিল। আমি ওকে বললাম বয়স্ক লোকেরা কিন্তু কানে বিড়ি গুজে রাখে। যাই হোক, এবার চলো ওকে নিয়ে সোজা যাব দাদু বাড়ির দিকে। এখানে কিন্তু প্রায় সব রাস্তায় এরকম গ্রাম্য গাছপালায় ভর্তি। আমার তো মনে হয় এখানে এসে গরম একটু কমে গেল। এই জায়গাটা আমার সব থেকে ভীষণ প্রিয়। দেখো দু সাইডে পুরো হোগলা পাতার বন, মাঝখান থেকে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। ওহ, একেই বলে গ্রামের সৌন্দর্য। এরপর চলে এলাম ওর দাদু বাড়িতে। চলো এবার ঘরের ভিতর যাওয়া যাক, কারণ বাইরে কিন্তু হেভি গরম। গেটের কাছে দেখি ওয়েলকাম করার জন্য একজন দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে বসতেই দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির। এরপর চলে এলো 4টে রসগোল্লা খেয়ে ঘরের বাইরে বেরোতেই দেখি সামনে রয়েছে নন্দী মহারাজ। এরপর ঘরে আসতেই দেখি এক বাটি গরম গরম কষা মাংস নিয়ে হাজির। বাটিটা হাতে আসতেই বুঝলাম না, এখান থেকে তো মাংস 2-4 পিস ডাকাতি হয়েছে, আর ডাকাত ওই যে সামনে বসে আছে। এরপর বসলাম আমরা খেতে, আর দেখো কত কিছু আইটেম। পোস্তটা কিন্তু অনেকটাই ছিল। ঘটি বাড়িতে বিয়ে হয়েছে ভাই, পোস্ত থাকবে না এটা কি করে হয়। আর দেখো কত চিকেন দিয়েছে, মনে হচ্ছে বাটি থেকে উল্টে পড়ে যাচ্ছে। এরপর বিকেল হলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই হোগলা বনের কাছে। এই যে এই টেমস নদীর দু ধার দিয়েই চলে গেছে হোগলা পাতার বন। এখান থেকেই বুঝতে পারি মানুষ একে অপরের উপরে কতটা নির্ভরশীল। এখানে কিন্তু প্রতিটা গাছই এরকম হোগলা পাতার ফুল। এগুলি দিয়ে কি করা হয় কেউ যদি জানো কমেন্ট বক্সে জানিও। গোপন সূত্রে জানতে পারলাম এখানকার মানুষজন কিন্তু গোলাপ ফুল দিয়ে নয়, হোগলা ফুল দিয়ে প্রপোজ করে। যাই হোক, এরপর এখানে কিছুক্ষণ ঘুরে সাইকেল প্র্যাকটিস করে চলে গেলাম বাড়িতে।